আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ট্রান্সলেশনের আরেকটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমরা আজকেও ডেইলি স্টার থেকে একটা আর্টিকেল আমরা ট্রান্সলেশনের জন্য আমরা ব্যবহার করব। তো আজকের আর্টিকেলটা যদিও অনেক আগের, এখানে আপনারা যেটা একটু দেখতে পাচ্ছেন যে আসলে ২১শে অক্টোবরের ২০২৪ সালের আরকি। বাট আমি আসলে খুঁজতে আমার কাছে দেখে মনে হলো যে আসলে এই আর্টিকেলটা আজকে ট্রান্সলেশন হিসেবে ব্যবহার করলে একটু ভালো হয়। কারণ সেন্টেন্সগুলো একটু বড় আছে। তো আমরা দেখি যতটুকু আসলে আমরা আজকে আর্টিকেল থেকে আমরা আসলে ট্রান্সলেট করতে পারি আরকি, ততটুকু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এবং খুব চেষ্টা করব যে আসলে ধরে প্রত্যেকটা শব্দ এবং গ্রামাটিক্যাল যে পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসটাকে আসলে এক্সপ্লেইন করতে। তো কথা না বাড়িয়ে আমরা আসলে শুরু করা যাক। আমাদের যে আমরা হেডলাইনটা দেখতে পাচ্ছি যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক মিটিংস ক্লাউডেড বাই ওয়ার্স, স্লো ইকোনমিক গ্রোথ, ইউএস ইলেকশন। তো আমরা এখানে নোট করে রেখেছি অর্থসহ এবং সেই সাথে গুরুত্বপূর্ণ শব্দের অর্থসহ সবকিছু, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আমরা যদি প্রথমেই একদম বাংলা অর্থটাকে আমরা দেখি, যে সেটা হচ্ছে যে দেখুন এখানে ওয়ার্স, তারপর হচ্ছে স্লো ইকোনমিক গ্রোথ, ইউএস ইলেকশন, অর্থাৎ যুদ্ধ, ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মার্কিন নির্বাচনের কারণে IMF এবং বিশ্বব্যাংকের বৈঠকগুলো প্রভাবিত সংকটাপন্ন। এটা হচ্ছে আজকের হেডলাইন। আমরা যদি একদম হেডলাইন একদম ধরে যদি আমরা এটাকে এক্সপ্লেইন করতে যাই, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই যে সেটা হচ্ছে যে IMF ওয়ার্ল্ড ব্যাংক মিটিংস। এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা এইটুকু দেখতে পারি যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংস মানে হচ্ছে এটা প্লুরাল নাউনে আছে, যে IMF এবং বিশ্ব ব্যাংকের বৈঠকগুলোকে আমরা এখানে বোঝাচ্ছি আরকি। তো পরবর্তী শব্দটা যদি আমরা দেখি, যে সেটা হচ্ছে যে আসলে ক্লাউডেড বাই ওয়ার্স, স্লো ইকোনমিক গ্রোথ এবং ইউএস ইলেকশন। এই ক্লাউডেড বাই শব্দটি হচ্ছে এটা মানে এটা দ্বারা আমরা বুঝাই যে আসলে প্রভাবিত হয়েছে কিংবা মেঘাচ্ছন্ন হয়েছে। বাই দ্বারা আসলে যে কি কারণে আসলে এটা প্রভাবিত হয়েছে সেগুলো। তো এই ক্লাউডেড বাই এটি হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে এবং এটি একটি ফ্রেজ। তো এখানে ক্লাউডেডটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে এবং বাইটা প্রিপোজিশন হিসেবে আছে। এবং এটার আমরা যদি ফার্দার এক্সপ্লেনেশন আমরা দেখি, তাহলে কি হচ্ছে যে IMF ওয়ার্ল্ড ব্যাংক মিটিংস ক্লাউডেড বাই, মানে IMF ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং প্রভাবিত হয়েছে কিসের মাধ্যমে? বাই, আমরা বাই দ্বারা পরবর্তী যে কারণগুলো আছে কি মাধ্যমে? ওয়ার্স। এখানে ওয়ার্স তার প্লুরাল নাউন আমরা দেখতে বুঝতেছি, অর্থাৎ একাধিক যুদ্ধ। তারপরে কি? স্লো ইকোনমিক গ্রোথ, হ্যাঁ? আ ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখানে একটা জিনিস বোঝার আছে, যে সেটা হচ্ছে যে এই ফ্রেজের মধ্যে, এটি একটি ফ্রেজ এবং এই ফ্রেজের মধ্যে স্লো ইকোনমিক গ্রোথ। এখানে স্লোটা হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখেন, অর্থনীতির প্রবৃদ্ধিটা কেমন? স্লো, ফাস্ট, তারপরে হচ্ছে গিয়ে কি বলে? ভেরি কুইক, এরকম কিছুকে কিন্তু আমরা ইকোনমিক গ্রোথটাকে কিন্তু আমরা বলতে পারি, ডিফাইন করতে পারি। সেজন্য স্লোটা হচ্ছে যে এখানে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে দেখেন, ইউএস ইলেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা প্রপার নাউন ফ্রেজ। এটা প্রপার কেন নাউন ফ্রেজ? সেটা হচ্ছে দেখেন, একদম প্রপারলি আমি বলতেছি যে আসলে মার্কিন নির্বাচনের কথা বলতেছি। কোথাকার নির্বাচন? মার্কিন নির্বাচন। এবং আমরা যদি একটু ইন ডেপথ এটা নিয়ে যদি আমরা একটু ভাবি কিংবা আমরা যদি দেখি, দেখেন নির্বাচনটা আমরা সাধারণত সচরাচর আমরা শুনে থাকি। হ্যাঁ? এটা নাউন হিসেবে। কিন্তু কোথাকার নির্বাচন? মার্কিন নির্বাচন, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এটা একটা কি? ইউএসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং ইলেকশনটা হচ্ছে গিয়ে নাউন। সো পুরোটা দুটো মিলে এটা একটা টোটালটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। সো আমরা আসলে পুরো ব্যাপারটাকে দেখেন, লাইনটা খুবই ছোট হেডলাইন, কিন্তু এর মধ্যে কিন্তু গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং অর্থের দিক থেকে কিন্তু এটার ব্যবহার কিন্তু বিস্তর। আমরা যদি এটাকে দেখি যে IMF ওয়ার্ল্ড ব্যাংক মিটিংস ক্লাউডেড বাই ওয়ার্স, স্লো ইকোনমিক গ্রোথ এবং ইউএস ইলেকশন। যুদ্ধ, ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মার্কিন নির্বাচনের কারণে IMF এবং বিশ্বব্যাংকের বৈঠকগুলো প্রভাবিত এবং সংকটাপন্ন। এ হচ্ছে আমাদের হেডলাইন। তো আমাদের পরবর্তী সেন্টেন্স যদি আমরা দেখি, পরবর্তী সেন্টেন্সটাকে যদি আমরা এক্সপ্লেইন করতে যাই এবং পরবর্তী সেন্টেন্স নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমরা কি পাই? আমরা যদি একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ফাইন্যান্স চিফস, এখানে একটা জিনিস একটু খেয়াল করে আমরা দেখি যে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এখানে আছে উইল গ্যাদার ইন ওয়াশিংটন দিস উইক। এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি, যে সেটা হচ্ছে যে গ্লোবাল ফাইন্যান্স চিফ মানে এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, এর আগে আমরা পুরো আগে বাক্যটা পড়ি এবং সেই সাথে পরবর্তীতে আমরা অর্থটা পড়লে আমরা কুইকলি আসলে ব্যাপারটাকে আমরা ধরতে পারবো। Global finance chiefs will gather in Washington this week amid intense uncertainty over wars in the Middle East and Europe, a flagging Chinese economy, and worries that a coin toss US presidential election could ignite new trade battles and erode multiple cooperation. এই সপ্তাহে ওয়াশিংটনে বৈশ্বিক অর্থনৈতিক নেতারা একত্রিত হবেন
যখন মধ্যপ্রাচ্য এবং ইউরোপে চলমান যুদ্ধ, দুর্বল চীন অর্থনীতি এবং সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনিশ্চয়তা নতুন বাণিজ্য সংঘাত সৃষ্টি করতে পারে এবং বহুপাক্ষিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। এই পুরো সেন্টেন্সটাতে এই অর্থটা আমরা একটু বুঝে নিলাম, পড়ে নিলাম। অর্থাৎ আসলে এখানে কি বলতে চাচ্ছে বা কি হবে। আমরা যদি এবার একটু ভেঙে ভেঙে আলোচনা করি, প্রথমে আমরা যেটা করতে চাচ্ছিলাম যে গ্লোবাল ফাইন্যান্স চিপ, এখানে আমরা হচ্ছে কি, এখানে বিশ্বব্যাপী কিংবা বৈশ্বিক কি ফাইন্যান্স চিপ, অর্থাৎ অর্থনৈতিক নেতারা। এখন এইটুকু আমরা যদি ভাঙি, এই যে অর্থনৈতিক নেতারা কি করবে, গ্লোবাল দেখেন, বৈশ্বিক, লোকাল কিংবা আপনার হচ্ছে আঞ্চলিক, এটা দ্বারা কি অর্থনৈতিক নেতাদেরকে ডিফাইন করা হচ্ছে তাদেরকে। তার মানে যে এই যে আমার যে এই যে নাউন চিপস, হ্যাঁ এখানে সরি এখানে হচ্ছে ফাইন্যান্স চিপস, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল নাউন ফ্রেজ, মানে গ্লোবাল বৈশ্বিক নেতাদেরকে বোঝাচ্ছে। সো এখানে যেহেতু গ্লোবাল দ্বারা এইটুকু অংশকে মডিফাই করা হচ্ছে, দ্যাট মিনস গ্লোবালটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। উইল গ্যাদার, ফিউচার টেন্সে আমরা বোঝাচ্ছি যে উইল গ্যাদার মানে কি, মিলিত হবে, তারা একত্রিত হবে। কোথায়? ইন ওয়াশিংটন দিস উইক। ইন ওয়াশিংটন দিস উইক এটা হচ্ছে একটা অ্যাডভার্বাল ফ্রেজ, কিন্তু এই অ্যাডভার্বাল ফ্রেজের মধ্যেও কিন্তু এটা ম্যাজিক আছে। সেটা হচ্ছে যে কি, দেখেন ইন ওয়াশিংটন, ইন ওয়াশিংটন এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা ইনটা একটা প্রিপোজিশন বুঝতেছি এবং ওয়াশিংটন একটা প্রপার নাউন, সেটা আমরা বুঝতেছি। দিস উইক, এই দিস উইক দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্বাল ফ্রেজ, অর্থাৎ পুরোটা ইন ওয়াশিংটন দিস উইক, অর্থাৎ কোথায় এবং কখন। এই যে দেখেন দুটো কোশ্চেনে যখন আমরা অ্যান্সার পাচ্ছি, তার মানে আমাদের অ্যাডভার্বাল ফ্রেজটাকে আমাদের এখানে এক্সপ্লেন করতেছে। দ্যাট মিনস গ্লোবাল ফাইন্যান্স চিপস, বৈশ্বিক অর্থনৈতিক নেতারা তারা মিলিত হবে ইন ওয়াশিংটন দিস উইক, এই সপ্তাহে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অংশ যদি আমরা এক্সপ্লেন করি, অ্যামিড ইন্টেন্স আনসার্টেনটি, এখানে অ্যামিডটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে এখানে এর অর্থটা হচ্ছে যে আসলে মধ্যে, কিসের মধ্যে, ইন্টেন্স আনসার্টেনটি মানে হচ্ছে তীব্র অনিশ্চয়তা। এখন কিসের তীব্র অনিশ্চয়তা? এই যে এটা আমরা যদি খেয়াল করি যে তীব্র যে অনিশ্চয়তাটা, এই যে তীব্র অ্যামিড, এই তীব্র অনিশ্চয়তা আসলে কেন আসছে? ইন্টেন্স আনসার্টেনটি, এখানে এই ইন্টেন্স, আবার এখানে একটা ব্যাপার এখানে খেয়াল করার দরকার আছে, যে সেটা হচ্ছে যে দেখেন এই অনিশ্চয়তার ধরনটা আসলে কিরকম। ইন্টেন্স মানে এটা তীব্র, এটা হচ্ছে আবার এখানে কি, এই অনিশ্চয়তা শব্দটি হচ্ছে যে এটা একটা নাউন, সেটাকে আবার বিশ্লেষণ করেছে এই ইন্টেন্স, তার মানে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ দেখেন এইটুকুর মধ্যে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, এখানে আবার আমরা প্রিপোজিশন পাচ্ছি, অ্যাডভার্বাল ফ্রেজ পাচ্ছি, আবার আনসার্টেনটিটাকে এক্সপ্লেন করতেছে ইন্টেন্স, আবার ইন্টেন্সটাকে এখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলতেছি। তো আমরা যে মূল কথাটা যেটা বলতে চাচ্ছিলাম যে তারা সবাই মিলিত হবে ওয়াশিংটনে এ সপ্তাহে তীব্র অনিশ্চয়তার মধ্যে। এখন এই তীব্র অনিশ্চয়তাটা আসলে কি ঘিরে? ওভার, সেটা হচ্ছে যে ওয়ার্স ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, অর্থাৎ যে যুদ্ধ লেগে আছে। আচ্ছা, এটা আমি পর বলতেছি। এ ফ্ল্যাগিং চাইনিজ ইকোনমি অ্যান্ড ওরিস, এখানে একটু খেয়াল করার ব্যাপার আছে। এটাকে এই ওরিসটাকে নিয়ে পরবর্তীতে আলোচনা করব, তার আগে এইটুকু নিয়ে আলোচনা করি। ওয়ার্স ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, এইটুকু যদি আমরা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনা করি, অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে চলমান যুদ্ধের কথা বলা হচ্ছে, কিন্তু এখন আমরা যদি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে এক্সপ্লেন করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এই ওয়ার্স, এটা মানে কি, যুদ্ধ চলতেছে, প্লুরাল নাউন, ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, অর্থাৎ এটা হচ্ছে যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেখানে একটা স্থানকে নির্দেশ করতেছে। স্থানটা কোথায়? ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের চলমান যুদ্ধ। ঠিক আছে, তারপর ওটা কি, তারপর অংশটিকে আমরা যদি এ ফ্ল্যাগিং চাইনিজ ইকোনমি, এ ফ্ল্যাগিং চাইনিজ ইকোনমি মানে হচ্ছে যে এখানে দুর্বল চীন অর্থনীতিকে বোঝাচ্ছে। যে ফ্ল্যাগিং অর্থ হচ্ছে যে দুর্বল, দুর্বল চায়না অর্থনীতিকে বোঝাচ্ছে। এখন এখানে দেখেন চাইনিজ ইকোনমি, চাইনিজ যে অর্থনীতি আছে সেটাকে আবার মডিফাই করেছে কি, এই ফ্ল্যাগিংটা হচ্ছে কি, এখানে আবার ফ্ল্যাগিংটা হচ্ছে আবার অ্যাডজেক্টিভ। অর্থাৎ মানে দেখা গেছে যে অ্যাডজেক্টিভের প্রচুর ব্যবহার হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা জিনিসকে এক্সপ্লেন করার জন্য, অনেক বেশি সিলেক্টিভ করার জন্য, যাতে করে আমরা বুঝতে পারি যে জিনিসটা আসলে কতটুকু তীব্র, কতটুকু দুর্বল, কতটুকু শক্ত, নেতারা কি গ্লোবাল অথবা নেতারা কি বৈশ্বিক, লোকাল নাকি আঞ্চলিক। এই যে পুরো ব্যাপারগুলো, এগুলো যাতে আমরা একটু ভালো করে খেয়াল করে থাকি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এ ফ্ল্যাগিং চাইনিজ ইকোনমি, এখানে যে চীনার দুর্বল অর্থনীতি, অর্থাৎ তারা এই সমস্ত ব্যাপারগুলোকে মাথায় রেখে তারা মিলিত হবে। অ্যান্ড ওয়ারিস, অর্থাৎ আরেকটা দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাটাকে নিয়ে আমরা যদি এখন আমরা একটু আলোচনা করি, এই দুশ্চিন্তাটা কিসে কি ঘিরে? সেটা হচ্ছে দ্যাট এ কয়েন টস ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন কুড ইগনাইট নিউ ট্রেড ব্যাটেলস, এরোড মাল্টিপল কোঅপারেশন। এই পুরো জায়গাটা আমরা যদি একটু দেখি, এই পুরো জায়গাটা যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে ওয়ারিসটা হচ্ছে যে কি,
যে এটা এখানে দেখেন, এখানে এই যে দ্যাট দ্বারা এখন যে জিনিসটা বোঝাচ্ছে যে এই উদ্বেগটা হচ্ছে এ ওয়ারিস। দেখেন কেন উদ্বেগ? এটা হচ্ছে যে একটা প্লুরাল নাউন। এখন এই যে যা একটি ক্লজ, হ্যাঁ? এই যে দ্যাট, এই দ্যাট দ্বারা বাকি অংশটুকুকে কি করছে? এক্সপ্লেইন করছে। এই কয়েনটস, এখানে হচ্ছে যে এই কয়েনটস ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে কয়েন অত্যন্ত অনিশ্চিত। এই কয়েনটস ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, অর্থাৎ যে ইউএসএতে যে মানে কি প্রেসিডেন্ট যে নির্বাচনটা হবে আরকি বা মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে যে একেবারে অনিশ্চিত। কেন অনিশ্চিত? কারণ এই ইলেকশনের কারণে যখন ফলাফলটা পরিবর্তন হতে পারে, হুম? কারণ এই ফলাফলটা পরিবর্তন হতে পারে বা যেকোনো পরিস্থিতি কি করতে পারে? এটা কুড ইগনাইট, অর্থাৎ কি হচ্ছে? নতুন বাণিজ্য সংঘাত তৈরি করতে পারে এটা, এবং সে সাথে কি করতে পারে? যে বহুপাক্ষিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ২ টি সম্ভাব্য ফলাফল দেখা যাচ্ছে। মানে এখানে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে পুরো বড় সেন্টেন্সটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে আমি খুলে বলি, বুঝায় বলি। যে সেটা হচ্ছে যে আ এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে intense আনসার্টেনিটির কারণ। ওয়ার্স ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, এ ফ্ল্যাগিং চাইনিজ ইকোনমি অ্যান্ড ওয়ারিস। এই ওয়ারিসটা কিসে ঘিরে? ওয়ারিসটা হচ্ছে যে এই কয়েন টস ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এই যে একটা ইউএস প্রেসিডেন্সিয়াল আসলে ফলাফলটা কি হবে? এটা পুরোটা অনিশ্চিত। কেন? কারণ এটার ফলাফল যদি হিতের বিপরীত হয় তাহলে এটা কি করে? এই যে দেখেন একটা সম্ভাব্যতা এখানে বলা হচ্ছে যে কুড ইগনাইট এ নিউ ট্রেড ব্যাটল। মানে হচ্ছে যে এটি নতুন একটি বাণিজ্য সংঘাত সৃষ্টি করতে পারে। একই সাথে ইরোড মাল্টিল্যাটারাল কোঅপারেশন মানে হচ্ছে যে বহুপাক্ষিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে, এই ধরনের সমস্যাগুলোকে মাথায় রেখে গ্লোবাল ফাইন্যান্স চিফরা তারা মিলিত হবে কোথায়? ইন ওয়াশিংটন এই সপ্তাহে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পুরো সেন্টেন্সগুলো আসলে আমি কি বোঝাতে চেয়েছি। এখানে আমরা যদি অর্থগুলো যদি আরেকটু ভালো করে এখানে দেখি, দেখেন ফ্ল্যাগিং অর্থ দুর্বল, কয়েনটস অর্থ অত্যন্ত নিশ্চিত, ইগনাইটেড যেটা আমরা বুঝলাম যেটা হচ্ছে যে বোঝায় যে আগুন লাগানো বা শুরু করা। রূপক অর্থে এটি কোনো ঘটনা বা সংঘাতের সূচনা ব্যবহার করে আরকি। অর্থাৎ ইউএস প্রেসিডেন্সিয়ালের রেজাল্ট যদি কোনো রকম ভিন্ন রকম হয় আরকি, সেটা আসলে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। সেটা বোঝাতে আসলে ইগনাইট দিয়ে নিউ ট্রেড ব্যাটলটাকে আসলে এখানে করা হচ্ছে আরকি। ইরোড হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, হ্যাঁ? মাল্টিল্যাটারাল কোঅপারেশন, কারণ সারা পৃথিবীতে আমরা জানি যে সবার সাথে এক ধরনের একে অপরের সাথে এক ধরনের সম্পর্ক আসলে থাকে। সে সম্পর্কের আসলে হয়তোবা এক ধরনের অ্যা ক্ষতি হতে পারে এই ইউএস ইলেকশনটাকে ঘিরে, সেই জিনিসটাকে এখানে আসলে বোঝানো হয়েছে। সো আশা করি এই সেন্টেন্স গুলোতে আসলে ঘিরেও আপনাদের আসলে খুব একটা সমস্যা আছে বলে আমার আসলে মনে হচ্ছে না। তো এখন যদি আমরা যদি আমরা সেন্টেন্সে যাই, পরবর্তী সেন্টেন্স আসলে কি এক্সপ্লেইন করেছে সেটা আমরা এবার এক্সপ্লেইন করব প্রত্যেকটা ওয়ার্ড ধরে। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা এখন যে জিনিসটাকে আমরা এখন দেখব যে পুরো সেন্টেন্সটা আমরা একবার পড়ি বা কিছু আমরা সেন্টেন্সটা পড়ি এবং সেই সাথে আমরা জিনিসগুলো ধরে আমরা এক্সপ্লেইন করব। তো সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক অ্যানুয়াল মিটিংস। এখানে বোঝাচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, যেটা সংক্ষেপে আমরা জানি, এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকগুলোর কথা এখানে বলা হচ্ছে। এই পুরো জায়গাটা, এই পুরো এটা হচ্ছে যে এটা হচ্ছে সেন্টেন্সের কি সাবজেক্ট। এখানে এই স ব্যা সেন্টেন্সের মধ্যে এটুকু সাবজেক্ট কেন? দেখেন দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক, তারা কিন্তু এই দুটো হচ্ছে গিয়ে আ প্রপার নাউন কিন্তু বোঝাচ্ছে। কারণ আমি ডিরেক্ট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথা বলতেছি। আবার হচ্ছে যে এখানে আমি ডিরেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের কথাও বলতেছি। এখন এই দুটোর ওয়ার্ল্ড ব্যাংকের কি অ্যানুয়াল মিটিংস, এবং অ্যানুয়াল মিটিংসটাকে যদি আমরা ধরি যে আসলে আ বার্ষিক যে আসলে বৈঠকগুলো আরকি, এটাও কিন্তু এক ধরনের আসলে প্লুরাল নাউন হিসেবে কিন্তু আমরা বলতে পারি। তো সেটা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক বৈঠক, হ্যাঁ? এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এখন এটা কি? এটাকে ঘিরে কি হচ্ছে? আর শিডিউলড টু ড্র। হুম? এই যে দেখেন আর শিডিউলড টু ড্র। এখানে যে বার্ষিক যে মিটিংগুলো হয় আর শিডিউলড, দ্যাট মিনস এগুলো আগে থেকে শিডিউল করা থাকে। কেন? বিকজ হচ্ছে যে আসলে আমাদের তো মানে ভবিষ্যতে যে আসলে ঘটবে, দ্যাটস ওয়াই আসলে আর শিডিউলড এখানে ব্যবহার করা হইছে। বিকজ এটা হচ্ছে একটা প্যাসিভ কনস্ট্রাকশন। মানে এটা আসলে বোঝাতে চাচ্ছে যে আসলে ভবিষ্যতে নির্ধারিত ঘটনাকে নির্দেশ করে। মানে ভবিষ্যতে কিছু একটা হবে। এরকম একটা জিনিসটাকে আসলে নির্দেশ করতেছে। টু ড্র। টু ড্রটা হচ্ছে কি? মানে আ এটা উদ্দেশ্য। এই যে আমরা যে শিডিউলটা করে রাখলাম, তারপর হচ্ছে অ্যানুয়াল মিটিং এ যে শিডিউলটা করে রাখছি, এর আসলে উদ্দেশ্যটা কি? টু ড্র উদ্দেশ্যটা হচ্ছে যে more than 1000 পিপল। মানে টু ড্র more than 1000 পিপল, অর্থাৎ ১০,০০০ বেশি মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে আসলে
এই এই যে শিডিউলটা করার আসলে মূল উদ্দেশ্য যেটা আরকি সেটা। কার? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের অ্যানুয়াল মিটিং গুলো আসলে কোন উদ্দেশ্যে করানো হয়? করা হচ্ছে যে মোর দ্যান 10,000 পিপলকে এখানে একত্রিত করা হবে। এখন এই যে 10,000 পিপলকে একত্রিত করা হবে, তারা আসলে কোথা থেকে আসবে? হুম? এখানে একটা জিনিস আমরা এখানে যেটা হচ্ছে যে এখানে মোর দ্যান 10,000 পিপল এগুলো আসলে প্লুরাল নাউন। আসলে এটা আসলে খুব না বললেও আসলে মনে হয় না যে আপনাদের বুঝতে আসলে খুব একটা সহজ কঠিন হবে। দ্যাটস আসলে এটা বলতেছি না। তো এখানে হচ্ছে যে ফ্রম ফাইন্যান্স মিনিস্ট্রিজ, সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড সিভিল সোসাইটি তারা কোথা থেকে আসবে? এই যে ফ্রম দ্বারা হচ্ছে যে আসলে সোর্সটা কোথায়? এই যে 10,000 পিপল তারা কোথা থেকে আসবে? তারা আসবে যে ফাইন্যান্স মিনিস্ট্রিজ অর্থাৎ বিভিন্ন ধরনের আম কি বলে? ওই যে অর্থ মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা আছে, মিনিস্ট্রিজ তারা, তারপরে হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংকস, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা, তারপরে হচ্ছে গিয়ে সিভিল সোসাইটি গ্রুপস। ঠিক আছে? ফ্রম তারা এই জায়গাগুলো থেকে এই লোকগুলো মেক্সিমাম আসবে। এখন তারা যে আসবে তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি? টু ডিসকাস কি করবে? তারা আলোচনা করবে। এখানে এই যে আলোচনা করা, টু ডিসকাস বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব। এটা আমরা এই মানে দেখা যায় কি হোয়াই আর ইউ স্টাডিং? আই এম স্টাডিং হার্ড টু অ্যাচিভ a good result. এই যে টু অ্যাচিভ মানে কি? আমি একটা অ্যাচিভ করতে চাচ্ছি কি একটা ভালো রেজাল্ট। এই যে ভালো একটা রেজাল্ট করার জন্য যে আমরা যে আসলে এখানে ইনফিনিটিভ এর যে ব্যবহারটা করতেছি ইনফিনিটিভ ভার্বের, তো এটা মূলত আসলে একটা উদ্দেশ্যকে নির্দেশ করে। টু ডিসকাস কোন উদ্দেশ্যে কি আলোচনা করবে? তারা কি নিয়ে আলোচনা করবে? তাদের মানে উদ্দেশ্যটা কি? এফোর্ট টু বুস্ট প্যাচি গ্লোবাল গ্রোথ। মানে আ এই যে এখানে আমরা যে অর্থটা দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। বৈঠকের লক্ষ্য হবে বৈষম্যপূর্ণ বৈশ্বিক প্রবৃদ্ধি উন্নতি করা। মানে আমাদের সারা পৃথিবী জুড়ে যে আসলে বৈশ্বিক যে প্রবৃদ্ধি হয়, এটা হচ্ছে যথেষ্ট বৈষম্যপূর্ণ। মানে কোথাও অনেক বেশি হচ্ছে, কোথাও অনেক কম হচ্ছে। এবং ওইটাকে ওই এফোর্টটাকে কি করবে? মানে এই যে একটা বৈষম্যপূর্ণ যে একটা গ্লোবাল গ্রোথ আছে, এইটাকে নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? বৈষম্যপূর্ণ বৈশ্বিক প্রবৃদ্ধি উন্নত করা। অর্থাৎ এই বৈষম্যপূর্ণ পরিবেশটাকে উন্নতি করা। যাতে করে অনেক বেশি বৈষম্য না থাকে সেটাকে আস্তে, আস্তে কমিয়ে আনে। তারপরে হচ্ছে এটা কি? ডিল উইথ ডেট ডিস্ট্রেস। তারপর এবার কি নিয়ে তারা আলোচনা করবে? ঋণ সংকট মোকাবেলা করবে। যেখানে অর্থ সহ আছে। ঋণ সংকট ডিল উইথ ডেট ডিস্ট্রেস। ঋণ সংকট মোকাবেলা করবে। এখানে একটা কথা একটা জিনিস আমরা একটু ভালো করে দেখি যে সেটা হচ্ছে যে কি? ওকে ডিল উইথ ডিল উইথ হচ্ছে কি? মোকাবেলা করা। এটাকে আমরা একটা ফ্রেজাল ভার্ব বলতে পারি। অর্থাৎ মোকাবেলা করা কিসের সাথে? ডেট ডিস্ট্রেস। মানে কি? সেটা হচ্ছে ঋণ সংকট। এই জিনিসের সাথে মোকাবেলা করা। ডিল উইথ আমরা যখন দেখবেন যে আমরা আসলে ওই যে প্রিপোজিশন এ যখন গ্রুপ ভার্ব যখন আমরা পড়ি তখন আমরা আসলে এটাকে আমরা পাই। ওকে। অ্যান্ড ফিন্যান্স অ্যান্ড কি হবে? ফাইন্যান্স দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন অর্থাৎ সবুজ জ্বালানির, ঠিক আছে? সবুজ জ্বালানির রূপান্তরের অর্থে নিয়ে আলোচনা করা হবে। মানে এটা হচ্ছে যে এই বা কি বলে? ফাইন্যান্স মানে অর্থায়ন করা আরকি। অর্থায়ন করাটা এখানে হচ্ছে একটা ভার্ব হিসেবে কাজ করতেছে যা গ্রিন এনার্জি ট্রানজিশন অর্থাৎ সবুজ অর্থনীতির যে রূপান্তর আছে সেটা কি করবে? ফাইন্যান্স করবে। এই ভার্ব মানে অর্থায়ন করা। ঠিক আছে? এই যে অর্থায়ন, এখানে হচ্ছে অর্থায়ন। অর্থাৎ আমরা এটাকে যদি সামারাইজ করি পুরো সেন্টেন্সটাকে আমরা সামারাইজ করি যে সেটা হচ্ছে যে দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যানুয়াল মিটিং তারা কি করে? অ্যা তারা তাদের যে মিটিংটা আছে শিডিউল করা থাকে টু ড্র মোর দ্যান 10,000 পিপল ফ্রম ফাইন্যান্স মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড সিভিল সোসাইটি গ্রুপ। তারা কি করে? মোর দ্যান 10,000 পিপলকে কালেক্ট করে কোথা থেকে? ফাইন্যান্স মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড সিভিল সোসাইটি গ্রুপ থেকে। কেন? এই যে দেখেন টু ডিসকাস এফোর্ট টু বুস্ট প্যাচি গ্লোবাল গ্রোথ, ডিল উইথ দ্য ডেট ডিস্ট্রেস অ্যান্ড ফাইন্যান্স দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকগুলোতে 10,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। দেখেন, এর মধ্যে থাকবে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরা। বৈঠকে লক্ষ্য হবে বৈঠকের লক্ষ্য হবে মানে তারা কোন এইম নিয়ে যে বৈঠকটা করবে সেটা হচ্ছে যে বৈষম্যপূর্ণ বৈশ্বিক প্রবৃদ্ধি উন্নত করা, ঋণ সংকট মোকাবেলা করা এবং সবুজ জ্বালানি রূপান্তরে, ঠিক আছে? গ্রিন ইকোনমি, গ্রিন এনার্জি ট্রানজিশনে ফাইন্যান্স করা, অর্থনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে যে তাদের আসলে টোটাল যে মিটিং সেটার উদ্দেশ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যদি পরবর্তী আমরা সেন্টেন্সে যাই, পরবর্তী সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স যদি আমরা যাই আজকের আলোচনার, তাহলে আমরা আসলে একটু ভিন্ন কিছু জিনিস আমরা আসলে দেখতে পারবো। চলুন দেখা যাক আসলে এই সেন্টেন্সের মধ্য থেকে আমরা আসলে কি নিতে পারি বা কি শিখতে পারি। তো আমরা এই সেন্টেন্সে আমরা হচ্ছে গিয়ে যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব যে শুরু করা যাক আমরা যে কি আসলে কি আলোচনা করতে যাচ্ছি। বাট দ্য এলিফ্যান্ট ইন দ্য মিটিং রুমস। এখানে কোন মিটিং রুমের কথা বলা হচ্ছে? আমরা এর আগে যে এই যে এখানে যে আমরা আলোচনা করেছি যে আসলে
তারা যে একটা মিটিংয়ে বসবে, হ্যাঁ? এই যে বিভিন্ন প্রতিনিধিরা যে তারা বসবে, বিভিন্ন জিনিস নিয়ে তারা আলোচনা করবে, তাদের কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে যে এই যে মিটিং রুমে অর্থাৎ বাট দ্য এলিফ্যান্ট ইন দ্য মিটিং রুম। এখানে একটা জিনিস খেয়াল করা ভালো যে সেটা হচ্ছে দ্য এলিফ্যান্ট ইন দ্য মিটিং রুম ব্যাপারটা হচ্ছে যে আমরা এটার অর্থ যদি দেখি যে সেটা হচ্ছে যে এর মানে কি? এর মানে হচ্ছে যে এলিফ্যান্ট ইন দ্য মিটিং রুম এখানে দেখেন এটা হচ্ছে একটা ইডিওমিক এক্সপ্রেশন যার অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা অস্বস্তিকর একটা বিষয়। মানে আমরা জানি কিন্তু আমরা আসলে মনে, মনে রাখবো সেটা নিয়ে আমরা আলোচনা করব না। মানে উচ্চারণ করব না। আর সবার মনে, মনে আছে যে সবার মনে একটা ভয় আছে। সেই ব্যাপারটা। এই যে দেখেন এখানে অর্থসহ কিন্তু আমরা যদি দেখি, কিন্তু বৈঠকের ঘরগুলোর সবচেয়ে বড় অনুচ্চারিত বিষয় হবে কি? সেটা হচ্ছে যে উইল বি হবে। হুম? দ্য পটেনশিয়াল ফর এ নভেম্বর 5 ইলেকশন ভিক্টরি বাই ইউএস রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প। মানে কি? সেটা হচ্ছে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিজয়। এই পুরো জিনিসটা এই যে ডোনাল্ড ট্রাম্প যে জিততে পারে, এই সম্ভাব্য বিজয়টা সম্পর্কে সবাই কি এক ধরনের অস্বস্তিতে থাকবে। কেন? এটাকে সবাই মাথায় রাখবে। মানে এটা নিয়ে আসলে আ মানে সবাই আসলে মন খুলে আলোচনা করবে না। যে ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যায়, তাহলে আসলে কি হবে? এখন এটা তো আসলে তারা মিটিংয়ে আলোচনা করবে না। কিন্তু তারা এই জিনিসটা নিয়ে তারা ভয় আছে। এখন কেন ভয় আছে? কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয় কি করতে পারে? সম্ভাব্য বিজয় যেটা আসলে কি করতে পারে যে টু আপেন্ড দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেম অর্থাৎ আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে উলটপালট করে দিতে পারে। এখানে আর আপেন্ড মানে হচ্ছে যে উলটপালট করে দেওয়া উইথ ম্যাসিভ নিউ ইউএস ট্যারিফ অর্থাৎ নতুন কি বলে বিশাল মার্কিন শুল্ক। ডোনাল্ড ট্রাম্প যদি জিতে, ডোনাল্ড ট্রাম্প জিতলে কি হবে? বা সারা পৃথিবীর অর্থনৈতিক সিস্টেমে একটা বিশাল একটা পরিবর্তন আসবে। সে পরিবর্তনগুলো কিরকম হবে? যেমন সে কি করবে নতুন বিশাল একটা মার্কিন শুল্ক নিয়ে সে কাজ করবে। হ্যাঁ? তারপরে হচ্ছে কি ঋণ নিয়ে কাজ করবে। কাদেরকে ঋণ দিবে, কাদেরকে ঋণ দিবে না। হ্যাঁ? এই সমস্ত ব্যাপার নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। শুল্ক নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। তারপরে কি এই শিফট অ্যাওয়ে ফ্রম ক্লাইমেট কোঅপারেশন অর্থাৎ মার্কিনিরা বা ইউএস এর যে আসলে এই যে জলবায়ু সহযোগিতা, বিভিন্ন ধরনের জলবায়ু ক্ষেত্রে যে অনেক সহযোগিতা করে থাকে, অনেক টাকা-পয়সা দিয়ে থাকে। এইখানে কিন্তু তারা কিন্তু একটা বিগ ডিসিশন নিবে। যে তারা কি আসলে আগের মতো কি এত বেশি মানে অর্থ দিবে? নাকি এটাকে তারা আরো ভিন্নভাবে দেখবে? সো এই মিটিং রুমের মধ্যে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে সবাই আসলে খুবই কনসার্ন মানে চিন্তিত যে ৫ নভেম্বরের ৫ তারিখে যে ইলেকশনটা হবে সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যায় তাহলে কি হবে? বৈশ্বিক অর্থনীতির মধ্যে একটা বিশাল একটা পরিবর্তন আসবে। সে পরিবর্তনগুলোর মধ্যে কি, কি পরিবর্তন আসতে পারে? যেমন ম্যাসিভ নিউ ইউএস ট্যারিফস আসতে পারে, ঋণের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে এবং শিফট অ্যাওয়ে ফ্রম ক্লাইমেট কোঅপারেশন। এই যে জলবায়ু সহযোগিতা কেন্দ্রিক যতগুলো কার্যক্রম আছে সেগুলা থেকে সেগুলোর ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এই ব্যাপারটা নিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রুমের ওই যে মিটিং এর মধ্যে সবাই মোটামুটি এক ধরনের চাপা চিন্তার মধ্যে আছে। সেজন্য বলা হচ্ছে যে, "বাট দ্য এলিফ্যান্ট ইন দ্য মিটিং রুমস উইল বি" মানে এটা হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম মানে অস্বস্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াইছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়টা। তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে আসলে আমি কি আলোচনা করতে চেয়েছি আপনারাও আসলে বুঝতে পেরেছেন। আসলে এই ট্রান্সলেশন এর সেন্টেন্স গুলো এত বড়। সবগুলোকে আসলে অ্যাকচুয়ালি আসলে কোলাবোরেট করা এটা আসলে একটু ঠান্ডা মাথায় করতে হয় আরকি। তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে আসলে ভালোভাবে পুরো জিনিসগুলোকে এক্সপ্লেইন করা এবং বোঝানোর জন্য। এবং আমি এটার পিডিএফ দিয়ে দিব। একটা কথা আমি আসলে বলতে ভুলে যাচ্ছি যে সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার পিডিএফ গুলো দিয়ে দিব। যাতে করে আপনারা দেখে এগুলো থেকে আসলে প্র্যাকটিস করতে পারেন বা দেখতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনাদের যাতে আরো সুবিধা হয় আরকি এবং ভিডিও দেখে, দেখে সাথে, সাথে আপনারা আসলে মিলাবেন যে আসলে আমি কোন ব্যাপারগুলো কিভাবে আমি আসলে এক্সপ্লেইন করেছি। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। এর বেশি কিছু আসলে আর এক্সপ্লেইন করব না। কারণ হচ্ছে যে দেখছেন তো আসলে সেন্টেন্স গুলো কিন্তু অনেক বড়, বড়। সো আম সে ধারাবাহিকতা আসলে ৩-৪ টা বেশি এক্সপ্লেইন করলে করা যায়। বাট সামহাউ আপনারা হয়তোবা এটার আসলে কি বলে কনসেনট্রেশন টা ধরে রাখতে পারবেন না। বাট সামনে আসার চেষ্টা করব ভিডিও লেংথ আরো বাড়াতে। আপনাদের ফিডব্যাক আ পেতে, পেতে আসলে দেখা যাক কতটুকু কি করা যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আ ভিডিও নিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলছি আল্লাহ হাফেজ।